হ্যাঁ অন করে দিচ্ছি। আচ্ছা, সো অ্যাম্পলিফায়ার হিসেবে তো একরকম, আবার সুইচিং হিসেবে তো একরকম। সেখানে হচ্ছে আবার দুইটা ইয়ে আছে, দুইটা কাজের মোড আছে। একটা হচ্ছে স্যাচুরেশন, একটা হচ্ছে কাট অফ। তো স্যাচুরেশনের মধ্যে সুইচ অন যদি হয়, সুইচ অন, তখন সেটা ডিজিটাল সার্কিট যদি বলি, ডিজিটাল সার্কিটে হচ্ছে ওয়ান ভ্যালু, মানে হাইয়েস্ট ভ্যালু আর কি। আর কাট অফ যদি বলি, তো কাট অফটাতে হচ্ছে সুইচ অফ, সুইচ অফ। তাহলে ডিজিটাল সার্কিটে বেসিক্যালি কি হবে, তার আউটপুট হচ্ছে জিরো। ঠিক আছে? তো এখন কিউ পয়েন্টটাকে আমাদেরকে এমনভাবে ফিক্সড করে দিতে হবে যে সে আসলে কোনটাতে কাজ করছে, সে কি অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করছে নাকি সুইচ হিসেবে কাজ করছে, এটা আমাদেরকে ফিক্সড করে দিতে হবে। তো এই যে ফিক্সেশন, এটা বেসিক্যালি কাজ করে কে, এটা কাজ করে হচ্ছে বায়াসিং, যে ডিসি বায়াসিং। এখন কথা হচ্ছে কেন ডিসি, কেন এসি না? তো এটা আমি ল্যাবে কিন্তু তোমাদের দুইটা সেকশনেই বলছি, দুইটা বি1 বি2 দুইটাতেই বলছিলাম যে যদি আমরা এসি ভোল্টেজ দেই, এসি ভোল্টেজ দিয়ে বাইসিং করতে চাই, তো এসি ভোল্টেজ দিয়ে বাইসিং করলে এসিটা হচ্ছে টাইমের সাপেক্ষে চেঞ্জিং, ভ্যারিয়েন্ট। তো টাইমের সাপেক্ষে যদি ভ্যারিয়েশন আসে, তাহলে এক্স্যাক্টলি তার একটা কিউ পয়েন্ট কখনো ফিক্স থাকবে না, কারণ তার ভোল্টেজের ভ্যারিয়েশন হবে, এমনকি কারেন্টের, তার ভোল্টেজেরও ভ্যারিয়েশন হবে, এমনকি তার কারেন্টেরও ভ্যারিয়েশন হবে। বাট ডিসি হলে সুবিধাটা কি, ডিসির ক্ষেত্রে হচ্ছে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ। তো কনস্ট্যান্ট ভোল্টেজ থাকার কারণে দেখা যায় কি এখানে কোনো ভ্যারিয়েশন আর থাকে না। তো ভ্যারিয়েশন না থাকার কারণে বেসিক্যালি আমরা সব সময় বায়াসিং করার জন্য, কারণ হচ্ছে আমরা বায়াসিং করি কি, বায়াসিং করে যে তার যে দুইটা জাংশন আছে, সেই জাংশন গুলোকে একটা অপারেটিং স্টেটে নিয়ে যায়, যে সে এইভাবে কাজ করলে এই মোডে কাজ করবে, সে এইভাবে কাজ করলে ওই মোডে কাজ করবে। তো এই যে প্রসেসটা করা হচ্ছে বায়াসিং এর মাধ্যমে। সো বায়াসিং হচ্ছে মেইন কোর অফ দা, মেইন হার্ট অফ দা কি, ট্রানজিস্টার। কারণ ট্রানজিস্টারের প্রপার বায়াসিং যদি না করে, সেই ট্রানজিস্টারকে পুরো একটা ইউজলেস, তুমি কোনোভাবেই তাকে দিয়ে কাজ করাতে পারবে না। তো এখানে কি দেওয়া আছে যে ডিসি বায়াসিং is the process of applying external DC voltages to select the appropriate operating point. তো প্রপার অপারেটিং পয়েন্ট দ্যাট মিনস হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন হলে অ্যাম্পলিফায়ার হবে, স্যাচুরেশন রিজিয়ন হলে আমরা অলরেডি দেখে আসছি যে তিনটা কনফিগারেশনের ক্ষেত্রেই আউটপুট ক্যারেক্টারিস্টিক্সে আমরা তিনটে রিজিয়ন পেয়েছিলাম, একটা অ্যাক্টিভ রিজিয়ন, একটা স্যাচুরেশন রিজিয়ন, একটা কাট অফ রিজিয়ন। যখন কাট অফ হবে তখন সে টোটালি সুইচ অফ হবে, যখন স্যাচুরেশন হবে তখন সে সুইচ অন হবে, আর যখন অ্যাক্টিভ হবে তখন সে অ্যাম্পলিফাই হবে। তো আমরা কিন্তু এভাবে ফিক্স করছিলাম যে এটা যদি হয় আমাদের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এটা হচ্ছিল আমাদের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এটা আউটপুট কিন্তু ইনপুট না। আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভে আমরা তিনটা জোন দেখাইছিলাম, আইসি ভিসি। আচ্ছা, এটা কি কমন এমিটার দেখে ভিসি নিছি। আচ্ছা, সো এখানে একটা জোন ছিল যেটা হচ্ছে স্যাচুরেশন, মাঝখানের জোনটা ছিল অ্যাক্টিভ, অ্যাক্টিভ ছিল, এটা ছিল স্যাচুরেশন। আর এখানে নিচের দিকে আই বি ইকুয়াল টু জিরো নিচের যে জোনটা, সেটা ছিল কি, কাট অফ। ঠিক আছে? এখন খেয়াল করে দেখো, তুমি যদি কিউ পয়েন্টটাকে সেট করো, কিউ পয়েন্টটাকে ধরো যে এই জায়গায় রাখলা, আমি যদি লোড লাইন ড্র করি, লোড লাইন কিভাবে ড্র করবো আমি ওটা দেখাবো পরে, একটু পরে দেখাচ্ছি। লোড লাইনটা কিভাবে ড্র করবো, ধরো যে এরকম একটা লোড লাইন ড্র করলাম, তাহলে এখানে কিউ পয়েন্ট কিন্তু অনেকগুলো, এখানে একটা, এখানে একটা, তাহলে এটা কিউ 1, এটা কিউ 2, এটা কিউ 3, এটা কিউ 4। তো অনেকগুলো কিউ পয়েন্ট। তো যে কোন কিউ পয়েন্টটা ভালো হবে, নর্মালি দেখো আমরা ল্যাবেও নিছিলাম, সেটা কি মনে আছে তোমাদের, বিসি ইজ ইকুয়াল টু ভিসিসি/2। কেন ভিসিসি/2? কারণ আমি যদি এটা যদি হয় ভিসিসি ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে এটার অর্ধেক, ভিসিসি/2, ভিসিসি/2। তাহলে এই প্রশ্নে নিলে হয় কি, আমার এটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু, এটা হচ্ছে লোয়েস্ট ভ্যালু। তাহলে এই যে এখানে যে সুইংটা হবে, এই যে সুইংটা আমার অ্যাম্পলিফায়ারের পরে একটা ছোট সিগন্যালকে বড় সিগন্যালে অ্যাম্পলিফাই করার পরে যে সুইংটা হবে, সে সুইংটা দেখা যাবে কি প্রপার লিমিটের মধ্যে থাকবে। আর আমি যদি এই কিউ পয়েন্টটা নিয়ার টু স্যাচুরেশন পয়েন্টের এই কিউ পয়েন্টটাকে যদি চুজ করতাম, তাহলে কি হতো, এই যে এদিক দিয়ে সুইংটা হইতো, বাট এই যে দেখো এটা কি লিমিটটাকে ক্রস করে চলে গেছে। এই আইসি স্যাচুরেশন এটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট, এই লিমিটটাকে ক্রস করে চলে গেছে। যখন এই লিমিটটা ক্রস করে চলে যাবে, এই ইনফরমেশনটা আমার কাছে আসবে না। আমি যখন কথা বলছি, তো আমার কিউ মানে এখানে যে ডিভাইসের যে কিউ পয়েন্টটা, সেটা যদি ইন কেস যদি এরকম হইতো, তাহলে আমি যে কথাটা বলছি তার অর্ধেকটা তোমরা শুনতে পেতা, বাকি অর্ধেকটা শুনতে পেতা না। ঠিক সিমিলারলি এই কিউ পয়েন্টটা কিউ 4টাকে যদি চুজ করতাম, এটা কার কাছাকাছি, কাট অফের কাছাকাছি, তাহলে এখানে দেখা যেত কি আপার পোর্শনটা পেতাম, বাট লোয়ার পোর্শনটা কি টোটালি ডিস্টর্টেড হয়ে যেত। তো এই ধরনের অ্যাম্পলিফিকেশনটা আসলে আমরা কখনো ডিজায়ার্ড না। যে আমরা যদি অ্যাম্পলিফাই করি, সবসময় করা হবে কি মাঝামাঝি যাতে ফিক্স করা হয় কিউ পয়েন্টটাকে, মাঝামাঝি ফিক্স করলে হয় কি তার সুইংটা ভালো থাকে, আর সুইংটা ভালো থাকলে তখন এই অ্যাম্পলিফিকেশনটার নাম হচ্ছে ফেইথফুল অ্যাম্পলিফিকেশন।
ফেথফুল অ্যাম্প্লিফিকেশন মানে কি, আমি যা দিচ্ছি সেটা, আমি যে সিগন্যালটা বা ইনফরমেশনটা পাঠাচ্ছি সেটা অ্যাম্প্লিফাই হচ্ছে ঠিকই, এবং কি অ্যাম্প্লিফায়ার তার প্রত্যেকটা ইনফরমেশন খুব ভালোভাবে আছে ওই ওয়েব শেপটার মধ্যে আর কি। তো এখন আহ, আমরা এখন যে কাজটা করব, যে ফার্স্টে হচ্ছে আমরা একটা অ্যাম্প্লিফায়ার সার্কিট নিব। আমি তোমাদেরকে সবসময় বলছিলাম যে কোনো একটা ট্রানজিস্টারের যদি আমি প্রপার ক্যারেক্টারিস্টিক্স দেখতে চাই, তাহলে অবশ্যই ট্রানজিস্টারটাকে বায়াসিং করতে হবে অ্যাক্টিভ জোনে, অ্যাক্টিভ রিজিয়নে। তাহলে অ্যাক্টিভ রিজিয়নে যদি বায়াসিং করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে বেজ আর এমিটারের মাঝখানে এমিটার বেজ জাংশনকে কি করতে হবে, ফরওয়ার্ড নাকি রিভার্স, কোনটা করতে হবে বলো, ফরওয়ার্ড বায়াস নাকি রিভার্স বায়াস? স্যার রাইট, ফরওয়ার্ড। ফরওয়ার্ড বায়াস। আচ্ছা, আবার দেখো এটা কমন এমিটার, কিন্তু আমরা কমন এমিটার কেন চুজ করি, কারণ এটা হচ্ছে সবচেয়ে বেস্ট, এটা সবচেয়ে ভালো অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে, সেখানে সবসময় কমন এমিটারটা অন্য দুইটা অ্যাম্প্লিফায়ারের থেকে এটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। আচ্ছা, এখানে দেখো কালেক্টর আর এমিটারের মাঝখানে একটা ভোল্টেজ দেওয়া আছে, সেই ভোল্টেজটা কি ভিসিসি, এটা একটা বায়াসিং ভোল্টেজ, এটা কালেক্টর আর এমিটারের মাঝখানে দেওয়া আছে কমন এমিটারের জন্য। তাহলে এই ভিসিসিটা যদি বাড়ে, আলটিমেটলি কি, কালেক্টর আর বেজের মাঝখানে, কারণ এই ভিসি ইজ ইকুয়াল টু কি, ভিসিবি প্লাস ভিবি, ভিবিটা তো ফিক্সড 0.7 ভোল্ট, তাহলে বিসিবি ভোল্টেজটা বেসিক্যালি এই ভোল্টেজটা যদি বাড়াই, এই ভোল্টেজটা বাড়তে থাকে, সো এই রিভার্স বায়াস ভোল্টেজটা বাড়বে কোনটা, কালেক্টরে পজিটিভ, বেজে নেগেটিভ, তাহলে এই রিভার্স বায়াস ভোল্টেজটা বাড়বে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করলে দেখবো, বেজ আর এমিটারের মাঝখানে যে ভোল্টেজটা আর বেজ এই যে বায়াসিং ভোল্টেজটা কিন্তু সেম না, এই আরবি রেজিস্ট্যান্সটা বেসিক্যালি এটাকে আলাদা করে দিচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল সেটআপ বলতে পারো। প্র্যাকটিক্যালি আমরা করি কি, বেজের সাথে একটা রেজিস্ট্যান্স হয়ে বায়াসিং দিয়ে থাকি, এবং কালেক্টরের সাথে আরেকটা রেজিস্ট্যান্স হয়ে বায়াসিং দিয়ে থাকি। তো এখান থেকে যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার সিগন্যালটা, আর এখানে হচ্ছে একটা ছোট সিগন্যাল ইনপুটে দিব, এটা ছোট একটা এসি সিগন্যাল, এসি সিগন্যাল একটা ছোট, যেটা এখানে অ্যাম্প্লিফাই হচ্ছে। কারণ কি, এখানে করলাম ফরওয়ার্ড বায়াস, এখানে করলাম হচ্ছে রিভার্স বায়াস, রিভার্স বায়াস হওয়ার কারণে আউটপুটে গিয়ে এটা অ্যাম্প্লিফাই হয়ে যাচ্ছে। তো এখন আমরা আসলে অপারেটিং পয়েন্টে কিভাবে নিচ্ছি সেটা আসলে আমাদেরকে এখান থেকে বের করতে হবে, এই সার্কিট থেকে আমরা লোড লাইন ড্র করে বের করব। তো সেটার জন্য এখানে ওই যে আমি যে কথাগুলো অলরেডি বলে ফেলছি, ইফ উই অ্যাপ্লাই এন ইনপুট এ স্মল এসি সিগন্যাল উইথ ডিসি, ডিসি দ্যাট মিনস কি, উইথ ডিসি মানে কি, প্রথমে বায়াসিং করব, ফার্স্ট স্টেপ হচ্ছে বায়াসিং, ফার্স্ট স্টেপ হচ্ছে বায়াসিং, তারপর কি অ্যাপ্লাই করব, দেন অ্যাপ্লাই এসি, দেন অ্যাপ্লাই এসি। কারণ কি, আগে আমার কিউ পয়েন্টটাকে ফিক্স করতে হবে, কিউ পয়েন্টটা যদি ফিক্স থাকে তাহলে আমি কি করব, এসি অ্যাপ্লাই করতে পারবো, আদারওয়াইজ কি করা যাবে না, এসি অ্যাপ্লাই করা যাবে না। কারণ এসি অ্যাপ্লাই করলে বেসিক্যালি আমি চাচ্ছি অ্যাম্প্লিফিকেশন হয়ে যাবে স্যাচুরেশন, অথবা হয়ে যাবে কাট অফ, অথবা হয়ে যাবে ডিস্টর্টেড। সো আমার এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো এখানে কি বলছে যে ইফ উই অ্যাপ্লাই অ্যান ইনপুট এ স্মল এসি সিগন্যাল উইথ ডিসি, দেন উই ডিজায়ার টু অ্যাচিভ অ্যান আউটপুট অ্যাম্প্লিফায়ার সিগন্যাল, দ্যাট মিনস কি, আউটপুটে একটা অ্যাম্প্লিফায়ার সিগন্যাল আমরা পাবো যদি আমরা এই সার্কিটে, এই সার্কিটে কিন্তু অ্যাম্প্লিফায়ার সার্কিট, আমাদেরকে যদি বলে যে একটা অ্যাম্প্লিফায়ার সার্কিট ড্র করে তার অপারেশন এক্সপ্লেইন করো, তাহলে কিন্তু এই সার্কিটটা ড্র করতে হবে আমাকে। এখানে কিন্তু ছোট একটা এসি সিগন্যাল দিয়ে দিতে হবে, স্মল এসি সিগন্যাল, আর এখান থেকে আমরা আউটপুটটা পাবো একটা ডিজায়ার্ড বড় এসি আউটপুট। আচ্ছা, তারপর এখানে দেখো একটা জিনিস দেখো, আউটপুটটা একটু কেটে দিছে, মাথাগুলো কেটে দিছে। এখন উই ডোন্ট ওয়ান্ট টু গেট অ্যান আউটপুট হুইচ ওয়ান ইজ নট ক্লিপড, উই ডোন্ট, হুইচ ওয়ান ইজ ক্লিপড, এখানে কি বলছে যে উই ডোন্ট ওয়ান্ট টু গেট অ্যান আউটপুট হুইচ ইজ নট ক্লিপড, দিস ইজ কল্ড ফেথফুল অ্যাম্প্লিফিকেশন। মানে কি, আমরা এমন কোন আউটপুট চাই না যেটা হচ্ছে কাটা। তো আমরা যদি কাটা আউটপুট যদি না চাই, দ্যাট মিনস সেটাকে বলা হচ্ছে ফেথফুল, আর যদি কেটে যায় সেটার নাম হচ্ছে ডিস্টর্টেড আউটপুট, ডিস্টর্টেড আউটপুট। আচ্ছা, ডিস্টর্টেড আউটপুট। এখন এটার জন্য কি করতে হবে, আমাদেরকে প্রপারলি কিউ পয়েন্টটাকে সেট করতে হবে। এখন কিউ পয়েন্ট যেহেতু এটা 3 টার্মিনাল 2 পোর্ট ডিভাইস, তো আমরা হচ্ছে এখান থেকে দুই টাইপের লোড লাইন ড্র করতে পারি, একটা হচ্ছে ইনপুট সিগন্যালের জন্য, একটা হচ্ছে আউটপুট সিগন্যালের জন্য। একদম সত্যি মানে আসল কথাটা হচ্ছে ইনপুট যে ক্যারেক্টারিস্টিক্স, তার জন্য আসলে কিউ পয়েন্ট ড্র করে কোনো লাভ নাই, তবুও আমরা ড্র করে একটু দেখাই যে শেখানোর জন্য। তো কারণ এটা হচ্ছে অনেকটা ডায়োডের মতো, তো এটা আসলে আমরা ইউজ করি না। আমাদের বেসিক্যালি কোন একটা ডিভাইস কোন রিজিয়ন আছে সেটা আসলে কাকে দ্বারা ডিফাইন করা যায়, সেটা ডিফাইন করা যায় হচ্ছে আমার আউটপুটকে দ্বারা, কারণ আউটপুটে 3টা রিজিয়ন আছে, ওই রিজিয়নের উপরে কিউ পয়েন্টটা ডিপেন্ডেন্ট। তো এটা বেসিক্যালি ইনপুট যেহেতু
টু পোর্ট ডিভাইস, তাহলে ইনপুট অপারেটিং পয়েন্টটাও একটু দেখানোর জন্য এটাকে দেখানো হয়েছে আর কি। তো এখানে কি করা হয়েছে, ট্রানজিস্টর আর টু পোর্ট ডিভাইস, ইনপুট অপারেটিং পয়েন্ট আর একটা হচ্ছে আউটপুট অপারেটিং পয়েন্ট। ইনপুট অপারেটিং পয়েন্ট কি, ইজ দ্য কোঅর্ডিনেটস অফ ইনপুট ক্যারেক্টারিস্টিক্স ইন্টারসেক্ট বাই লোড লাইন ফর পার্টিকুলার ভ্যালুজ অফ আউটপুট ভিসি। এটা কিভাবে করব, এটা ড্র করার জন্য আমাদেরকে আসতে হবে এখানে। এই সার্কিটের মধ্যে আমার ইনপুট সাইড সবসময় মনে রাখবা, যখন ইনপুট অপারেটিং পয়েন্ট ড্র করব তখন ইনপুট সাইডে একটা কেভিএল করে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বের করতে হবে। তাহলে আমি যদি ইনপুট সাইডে কেভিএল করি, এখানে যদি আমি কেভিএল করি, তাহলে আমার কি পাবো, ইকুয়েশনটা একটু বলো তো আমাকে, ইকুয়েশনটা কি লিখবো একজন বলো, বলো একজন, বলো একজন। স্যার মাইনাস ভিআইবি, ভিআইবি কোথায়, মাইনাস স্যার মাইনাস ভিবিবি প্লাস প্লাস আইবিআরবি আইবিআরবি প্লাস ভিবি ভিবি ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার কি ইনপুট ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। তাহলে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন থেকে আমি যদি লোড লাইন ড্র করতে চাই তাহলে কি করতে হবে, দেখো এখানে অলরেডি এটা লেখা আছে। তো এখান থেকে তাহলে আমি লিখতে পারি কি, ভিবিই ইজ ইকুয়াল টু ভিবিবি মাইনাস আইবিআরবি। তো অলরেডি আমরা ডায়োডের ক্ষেত্রে কিউ পয়েন্ট বের করার সময় আমরা এটা শিখে আসছি যে একবার করব কি, আইবিটাকে 0 ধরবো, আইবিটাকে যদি 0 ধরে আমি পাবো কি, ভিবিই ইজ ইকুয়াল টু ভিবিবি। ঠিক আছে, তাহলে দ্যাট মিনস কি, এখানে একটা পয়েন্ট পাবো যেটাতে হচ্ছে কি ভিবিই ইজ ইকুয়াল টু ভিবিবি। ঠিক আছে, আচ্ছা এরপর আবার করব কি, আবার ধরবো হচ্ছে ভিবিটাকে 0 ধরবো, ভিবিটাকে যদি 0 ধরি তাহলে পাবো কি, আইবি ইজ ইকুয়াল টু ভিবিবি বাই আরবি। ঠিক আছে, দ্যাট মিনস কি, এই যে এখানে একটা পয়েন্ট পাইলাম যেটা হচ্ছে কি, আইবি ইজ ইকুয়াল টু ভিবিবি বাই আরবি। তাহলে এই দুইটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে যে লাইনটা পাবো সেটাই কি বেসিক্যালি লোড লাইন। তাহলে এই ক্যারেক্টারিস্টিক্স যে কার্ভ, ক্যারেক্টারিস্টিক্স কার্ভ লোড লাইনকে যে পয়েন্টে ছেদ করে সেটাই হচ্ছে আমার কিউ পয়েন্ট। এটা অলরেডি আমরা ডায়োডের ক্ষেত্রেও দেখে আসছি। তাহলে এখানে কি লেখা আছে দেখো, ইজ দি কোঅর্ডিনেটস অফ ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। কিউ পয়েন্টটা কি, কিউ পয়েন্টটা মানে ইনপুট অপারেটিং পয়েন্ট হচ্ছে সেই কোঅর্ডিনেট গুলো, কোঅর্ডিনেট বলতে বুঝাচ্ছি এখানে কি, ভি বিই কিউ আর হচ্ছে আইবি কিউ। দ্যাট মিনস এই যে কিউ পয়েন্টে ছেদ করছে এই দুইটা কোঅর্ডিনেট, এখানকার কোঅর্ডিনেট আর কি, of input characteristics intersect by load line for particular value of VCE. That means কি, এটা একটা আউটপুট ভ্যালুর জন্য, কারণ আউটপুট ভোল্টেজ যদি চেঞ্জ হয় আমরা দেখছিলাম ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ কিছুটা মুভ করে। ঠিক আছে, এখন এই যে লোড লাইনটা এটা হচ্ছে বেসিক্যালি একটা ডায়োডের লোড লাইনের মতোই। সো এটা আসলে খুব একটা আমাদের লাগে না। তো এখান থেকে বেসিক্যালি আমি একটা জিনিস দেখা যায় যে লোড লাইনটা আসলে দুইটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট। একটা হচ্ছে তোমার স্লোপ মাইনাস 1/RB। আচ্ছা, স্লোপটা কি, এই যে এই লাইনের স্লোপ, এই লাইনের স্লোপটা কিভাবে বের করব, এখানকার রেজিস্ট্যান্স কত, আরবি 1/RB, VB/RB, দ্যাট মিনস হচ্ছে 1/RB। তাহলে স্লোপটা যেহেতু নেগেটিভ সেখানে -1/RB আসছে। আচ্ছা, -1 কারণ আমরা জানি কি, স্লোপ যদি এদিক থেকে নামে তাহলে নেগেটিভ হয়, স্লোপটা যদি এদিক থেকে উঠে তাহলে পজিটিভ হয়, এটা আমরা জানি, যখন জিওমেট্রি করছিলাম তখন দেখছিলাম। তো এখান থেকে তাহলে যদি আরবিটা বাড়ে, যদি আরবিটা বাড়ে স্লোপটা কি হবে, কমে যাবে না? দ্যাট মিনস আমার আরবি যদি এখানে বাড়তে থাকে স্লোপটা কিন্তু নিচের দিকে নামবে, এই যে নিচের দিকে নামতে থাকবে, এই পয়েন্টটা ফিক্স ঠিক থাকবে, বাট এই পয়েন্ট থেকে নিচে নামবে। আবার যদি আরবিটাকে যদি কমায় দিই তাহলে স্লোপটা কিন্তু উপরের দিকে উঠবে। ঠিক আছে, তাহলে আরবির উপর ডিপেন্ডেন্ট। আবার কি, যদি আমি বাইসিং ভোল্টেজটা চেঞ্জ করি, মানে কোনটা ভিভিবি, এটাও যদি চেঞ্জ করি তাহলে স্লোপটা কিন্তু পুরোটা ধরেই নামবে, কারণ কি ভিভিবি নিচেও আছে উপরেও আছে। দ্যাট মিনস কি, পুরো কার্ভটা কি মুভ করবে, কার্ভটা মুভ করবে, ভিভিবি বাড়াইলে উপরের দিকে যাবে, ভিভিবি কমাইলে নিচের দিকে নামবে। ঠিক আছে, এভাবে নিচের দিকে নামবে। তাহলে এটা হচ্ছে আমার ইনপুট অপারেটিং পয়েন্ট, যদিও আমার এটা খুব একটা লাগে না। তো এরপর চলে যায় হচ্ছে আউটপুট অপারেটিং পয়েন্টে, এটাই হচ্ছে মেইন। তো আউটপুট অপারেটিং পয়েন্ট বের করবো কিভাবে, এখানে দেখো কি লেখা আছে, দ্য ইন্টারসেকশন অফ লোড লাইন ফর পার্টিকুলার ইনপুট কারেন্ট আইবি ফর পার্টিকুলার ইনপুট কারেন্ট। দেখো একটা ইনপুট কারেন্টের জন্য লোড লাইনটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভকে যে পয়েন্টে ছেদ করে সেটাই হচ্ছে আমার অপারেটিং পয়েন্ট, আউটপুট অপারেটিং পয়েন্ট। এটার জন্য আমাকে কি করতে হবে, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বের করতে হবে আউটপুট সাইডে।
আউটপুট সাইডে যদি আমি কেভিএল করি তাহলে কেভিএল করলে কি আসে, যে ভিসিই ইজ ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসিআরসি, এটা আসে না? আমি যদি এখানে কেভিএল করি, এখানে কেভিএল করলে এই ইকুয়েশনটা পাবো। তাহলে আমি যদি এখানে আসি, তাহলে আমার ইকুয়েশনটা হচ্ছে কি, ভিসিই ইজ ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসিআরসি। তাহলে এখান থেকে একবার করবো কি, আইসিটাকে 0 ধরবো, তাহলে থাকবে হচ্ছে ভিসি ইজ ইকুয়াল টু ভিসিসি, তাহলে এই যে পয়েন্টটা। আরেকবার ধরবো হচ্ছে ভিসিটাকে 0, তাহলে আইসি ইজ ইকুয়াল টু ভিসিসি বাই আরসি, তাহলে পাবো হচ্ছে এই পয়েন্টটা। ঠিক আছে, এই পয়েন্টটা পাবো। তাহলে এখান থেকে এই দুইটা পয়েন্টকে যদি যোগ দেই, তাহলে দেখো এখানে ইনপুট কারেন্ট কয়টা আছে, এখানে একটা আছে আইবি 1 2 3 4 আইবি 5, ঠিক আছে, 5টা কার্ভ আছে, 5টা ইনপুট কারেন্টের জন্য কিউ পয়েন্ট কয়টা হবে, 5টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তাহলে এটা যদি হয় কিউ ওয়ান, এটা কিউ টু, এটা কিউ থ্রি, এটা হচ্ছে কিউ ফোর, এটা হচ্ছে কিউ ফাইভ। আচ্ছা, এখন দেখো এর মধ্যে আমরা সবসময় ধরি কি, মাঝখানেরটা হচ্ছে সবসময় বেটার, কারণ কি, এটা হচ্ছে তার হাইয়েস্ট লিমিট, এটা হচ্ছে তার লোয়েস্ট লিমিট। মাঝখানেরটা যদি ধরি তাহলে সুইংটা ভালো আসবে। আর যদি এটা ধরি, কিউ ফাইভটাকে নেই, স্যাচুরেশন পয়েন্টের কাছাকাছি যদি হয়, তাহলে বেসিক্যালি কি, উপরের অংশটা কাটা যাবে, যেটা হচ্ছে এই লাইনটার বাইরে। আর নিচের অংশটা, নিচে যদি ধরি, উপর অংশটা পাবো, নিচেরটা কাটা যাবে। সো এগুলা থেকে কি পাবো, ডিস্টর্টেড। বা কিউ টু যদি নেই, এটা তো খানিকটা মাথা কাটা যাবে, কিউ টুটা কিউ ফোরটা যদি নেই, অথবা কিউ টুটাও যদি নেই, খানিকটা নিচের অংশটা কাটা যাবে। ঠিক আছে, সো এগুলা কোনোটাই ভালো না। সবচেয়ে ভালো অপারেটিং পয়েন্ট কোনটা, কিউ থ্রি, মাঝেরটা, দ্যাট মিনস কি, যেটা ভিসিসি বাই 2 করে আমরা পাই। ঠিক আছে, তো এই যে অপারেটিং পয়েন্টটা আবার ডিপেন্ড করে কার কার উপরে, অপারেটিং পয়েন্টটা ডিপেন্ড করে হচ্ছে সার্কিটের আরসি রেজিস্ট্যান্স, কারণ কি এখানে যে স্লোপটা পাচ্ছি সেটা হচ্ছে কি, স্লোপ ইজ ইকুয়াল টু -1/RC। আচ্ছা, আবার ডিপেন্ড করে কার উপরে, বিসিসির উপরে। তাহলে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, আরো একটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা কার উপরে, বিটার উপরে। ঠিক আছে, তো এখন আমরা যদি কোনোভাবে যদি আরসি চেঞ্জ হয়, তাহলে কিন্তু অপারেটিং পয়েন্টটা কি হবে, তার স্লোপটা কিন্তু ডিক্রিজ করতে থাকবে। দ্যাট মিনস এই পয়েন্টটা ফিক্স থাকবে, স্লোপটা উপরে নিচে নামতে থাকবে। যদি আরসি এর ভ্যালু কমে যায় তাহলে উপরে উঠবে, আরসি ভ্যালু যদি বেড়ে যায় তাহলে নিচে নামবে। আর যদি ভিসিসি ভ্যালুটা চেঞ্জ হয় তাহলে কি, পুরোটাই চেঞ্জ হবে। দ্যাট মিনস কি, নিচের পয়েন্ট এবং উপরের পয়েন্ট দুইটাই শিফট করবে, হয় উপরে শিফট করবে না নিচে শিফট করবে। দ্যাট মিনস কিউ পয়েন্টের পজিশন ও মুভমেন্ট হবে। তো এখান থেকেই এই জিনিসগুলো এখানে বলা আছে। আচ্ছা, এরপরে দেখো যে সেটিং অফ অপারেটিং পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি অলরেডি বলছি। কেন, ইফ কিউ পয়েন্ট ইজ নট অ্যাট মিডল, এখানে লিখবা হচ্ছে কিউ পয়েন্ট is not at middle or Q is in near saturation or cutoff will get distorted signal, যেটা অলরেডি আমি ডিসকাস করছি। যে দেখো Q2 টা যদি এখানে যদি হয়, তাহলে যে এটা সুইংটা হবে, এই সুইংটা কি হবে, ডিস্টর্টেড হবে। কারণ আমাদের সবসময় মনে রাখতে হবে, এই যে জোনটা অথবা এই যে জোনটা, এই জোনটার বাইরে কখনো যেতে পারবে না। এই জোনের বাইরে যদি যায়, তাহলে এই যে মাঝামাঝি যদি নেই, তাহলে তার সুইংটা খুব ভালো হবে, এই যে সুইংটা খুব ভালো হবে। আর যদি এই যে জোনটা নেই, কিউ2টা নেই, তাহলে এটার বাইরে চলে যাবে, তাহলে জোনটা ভালো হবে না। এই জিনিসগুলো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। দেখো এই যে পয়েন্টটা, আউটপুট ভোল্টেজ শুড বি লেস দেন ইকুয়াল ভিসিসি, দ্যাট মিনস কি, ভিসিসিটা হচ্ছে হাইয়েস্ট লিমিট। আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার একটা নাম আছে, তার নামটা কি, আইসি স্যাচুরেশন। মানে এই পয়েন্টের স্যাচুরেশন, সেটা মানে আইসি স্যাচুরেশন বলে। তাহলে ম্যাক্সিমাম লিমিট হচ্ছে এটা, ভিসিটার ভ্যালুটা ম্যাক্সিমাম এটাতে যেতে পারবে, কিউ পয়েন্টটা আমি যদি লিখি, কিউ পয়েন্ট ম্যাক্সিমাম এটা সমান, আর লেস দেন হচ্ছে এটার সমান। ঠিক আছে, ইকুয়াল এটার সমান। তো এই লিমিটের বাইরে কখনোই কিউ পয়েন্টটা যেতে পারবে না। লিমিটের বাইরে যদি যায় তাহলে কিন্তু ডিস্টর্টেড ওয়েভ, মানে ওয়েভটা যদি এই লিমিটের বাইরে যায়। আচ্ছা, এখানে কি বলা আছে এরপর দেখো, নো ডিস্টরশন, ফেথফুল অ্যাম্প্লিফিকেশন অফ ইনপুট সিগন্যাল, ওয়ান্স দি অপারেটিং পয়েন্ট ইজ ফিক্সড ইট উইল নট চেঞ্জ উইথ দ্য চেঞ্জ অফ আইসি। অলরেডি আমরা আজকের এবং কালকে তোমাদের দুইটা ল্যাব করাইছি, দুইটা সেকশনে, দুইটা সাব সেকশনে। তো অলরেডি আমি কিন্তু দেখাইছিলাম যে কিউ পয়েন্টটা যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু আলটিমেটলি প্রবলেম, যে আইসি কিউ পয়েন্টে যেমন বিটার উপর ডিপেন্ডেন্ট হলে চেঞ্জ হয়ে যেত। তো আমাদেরকে এমন সার্কিট চুজ করতে হবে যেটা বিটার উপর ডিপেন্ডেন্ট না। বিটার উপর ডিপেন্ডেন্ট হলে হবে কি, কিউ পয়েন্টটা ভ্যারি করবে। তো কিউ পয়েন্টটা কখনোই চেঞ্জ করা যায় না, এটা হচ্ছে একটা, মানে একটা ফিক্সড পয়েন্ট। সেখানে দেখো ডায়োড যখন পড়াইছিলাম তখন কিউ পয়েন্টের আরেকটা নাম দিয়েছিলাম হচ্ছে
কি আনভ্যারিং পয়েন্ট, আনভ্যারিং পয়েন্ট, সে পয়েন্টটা কখনো ভ্যারি করবে না। বেসিক্যালি এটা হচ্ছে একটা অপারেটিং পয়েন্ট যেখান থেকে সে কাজ করবে। তো এখন আইসি কি কি কারণে চেঞ্জ হয়? আইসি চেঞ্জ হওয়ার দুইটা রিজন, একটা তো অলরেডি বিটা আমরা ডিসকাস করছি, আর একটা হচ্ছে টেম্পারেচার। তো বিটা যদি বাড়ে কমে, যে সেক্ষেত্রে কি আইসিটা বাড়তে কমতে পারে, সেক্ষেত্রে কিউ পয়েন্টটা চেঞ্জ হয়ে যায়। বিটা অফ টু ট্রানজিস্টার, যদি দুইটা ট্রানজিস্টার নেই, মানে একই মডেলের দুইটা ট্রানজিস্টার নিলেও বিটা চেঞ্জ হয়। C828 একই যদি দুইটা নিই, একটা পাবো 50, একটা পাবো দেখবো 70। আবার যদি মডেল ডিফারেন্ট হয়ে যায়, BD135, তখন দেখবো যে একটা পাবো হচ্ছে BD135, তাহলে একটা পাবো এটা যদি 50, এটা দেখা যাবে 150, অনেক চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? তো beta of two transistors are different, so if we replace BJT, beta is also changed, so this is important point, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচারের সাথে কিন্তু বিটাটা আবার চেঞ্জ হয়, বিটাটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট। আবার টেম্পারেচারের সাথে কি মাইনরিটি ক্যারিয়ারের কারেন্টও চেঞ্জ হয়। তো সে কারণে আমরা জানি কি আইসি ইজ ইকুয়াল টু বিটা ইন্টু আইবি প্লাস বিটা প্লাস 1 আইসিবিও। আইসিবিওটা যেহেতু মাইনরিটি চার্জ ক্যারিয়ার্স অনলি ডিপেন্ড অন টেম্পারেচার, টেম্পারেচার বাড়লে কমলে কিন্তু তার চার্জের পরিমাণ বাড়ে কমে। তো সে কারণে টেম্পারেচার বাড়লে আইসিবিওটা বাড়ে, যার কারণে আইসিটাও বাড়তে থাকে। তো আইসি বাড়া মানে দ্যাট মিনস কিউ পয়েন্ট চেঞ্জ হয়ে যাওয়া। সো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো একটা সার্কিট ডিজাইন করার ক্ষেত্রে অ্যাজ অ্যাম্পলিফায়ার হিসেবে আমার কিন্তু এই জিনিসগুলো মাথায় অবশ্যই রাখতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে মোটামুটি আমাদের এই যে বায়াসিং। বায়াসিং এর পরে আমি হচ্ছে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে তিনটা কনফিগারেশন দেখছি, তিনটা কনফিগারেশনের ডিফারেন্সটা, যে একটা একটার সাথে যদি কম্পারিজনটা করি, কম্পারিজনটা কেমন দেখাবে। তো কয়েকটা বেসিসের উপরে কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স এর উপরে আমরা বেসড করে এই কম্পারিজনটা করা হয়েছে। তো ফার্স্ট এটা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স, এরপর হচ্ছে আউটপুট ইম্পিডেন্স, ফেজ অ্যাঙ্গেল, ভোল্টেজ গেইন, কারেন্ট গেইন, পাওয়ার গেইন। তো এগুলোর উপর বেসিস করে আমরা হচ্ছে কম্পারিজন করছি। ফার্স্টটা হচ্ছে কমন বেস, তারপরটা হচ্ছে কমন এমিটার, তারপরটা হচ্ছে কমন কালেক্টর। তো এর মধ্যে এর ভালো গুণ এবং এর ভালো গুণ নিয়ে যেটা বানানো হয়েছে সেটা হচ্ছে কমন এমিটার। কমন এমিটারটা কমন বেস এবং কমন কালেক্টরের ভালো গুণগুলো দিয়ে তৈরি। আচ্ছা, তো কমন বেসটা কি খেয়াল করে দেখো, ইনপুট ইম্পিডেন্স ফ্লো। কেন? কারণ হচ্ছে কমন বেসে আমরা জানি আমরা হচ্ছে ইনপুট সাইডটাতে বেস আর এমিটারে কি দিছিলাম, ফরওয়ার্ড বায়াসড, ফরওয়ার্ড বায়াস করছিলাম। তো ফরওয়ার্ড বায়াস হওয়ার কারণে আমরা জানি কি ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ডিপ্লেশন লেয়ার ছোট হয়ে যায়, ইনপুট ইম্পিডেন্স ছোট হয়ে যায়, সে কারণে ইনপুট ইম্পিডেন্স লো। আর আউটপুট ইম্পিডেন্স কি বলতেছে, ভেরি হাই। কেন? আমরা আউটপুটে বেসিক্যালি রিভার্স বায়াস করছি। কোথায়? কালেক্টর বেস জাংশন আমরা দিছিলাম হচ্ছে রিভার্স বায়াস, আর রিভার্স বায়াস দেওয়ার কারণে আউটপুটটা অনেক বড় হয়ে গেছে। কারণ আমরা জানি রিভার্স বায়াসে ডিপ্লেশন লেয়ারটা বড় হয়ে যায়, আর ডিপ্লেশন লেয়ার বড় হওয়া মানে কি রেজিস্ট্যান্স অনেক বড় হয়ে যায়। আচ্ছা, এরপরে দেখো ফেজ অ্যাঙ্গেল। ফেজ অ্যাঙ্গেল বলতে বুঝাচ্ছি কি, একটু একটু খেয়াল করো, এটা কিন্তু বোঝার আছে। যে আমি একটা ইনপুট দিলাম ধরো, আর আউটপুট যেটা পাচ্ছি সেটা যদি সেম ফেজে হয় তাহলে 0 থেকে আসবে, আর যদি আউট অফ ফেজ হয় তাহলে কোথায় যাবে, উল্টা হয়ে আসবে। ঠিক আছে? আউট অফ ফেজ যদি মানে 180 ডিগ্রি ফেজ শিফট যদি হয়, তাহলে ইনপুট যা দিলাম আউটপুটটা যদি উল্টায় যায় তাহলে আউট অফ ফেজ 180 ডিগ্রি ফেজ শিফট, আর যদি সেম ভাবে থাকে সেটা ইন ফেজ 0 ডিগ্রি ফেজ। এখানে এটা বলা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল 0 ডিগ্রি মানে হচ্ছে ইন ফেজে আছে। আচ্ছা, ভোল্টেজ গেইনটা বেশি কেন? ভোল্টেজ গেইন বেশি কারণ খেয়াল করে দেখো আউটপুট সাইডের রেজিস্ট্যান্সটা বেশি, আরবিটা আউটপুট রেজিস্ট্যান্সটা বেশি যেহেতু, তাহলে ছোট রেজিস্ট্যান্স অঞ্চল থেকে বড় রেজিস্ট্যান্স অঞ্চলে যেহেতু যাচ্ছে, তাহলে ভোল্টেজ ড্রপটা হয়ে যাবে বেশি। তাহলে মানে এটার গেইনটা, ভোল্টেজ গেইনটা সেখানে বেশি থাকবে। আউটপুট ভোল্টেজ ডিভাইড বাই ইনপুট ভোল্টেজ করলে ভোল্টেজ গেইনটা বেশি থাকবে। আচ্ছা, কারেন্ট গেইনটা লো কেন? কারণ আউটপুট সাইডে রেজিস্ট্যান্স তো বেশি, রেজিস্ট্যান্স বেশি হওয়ার কারণে আউটপুটের যে কারেন্টটা সেটা কি আইসি কারেন্ট, আর ইনপুটের কারেন্টটা কি ছিল, আই কারেন্ট। আইটা কিন্তু আইসির চেয়ে বড়, যার কারণে এটার অ্যাম্পলিফায়ার গেইন কি ছিল, আলফা ছিল, সেখানে আলফাটা কি ছিল, লেস দেন 1 ছিল। ঠিক আছে? তো কেন এটার হচ্ছে, কারণ আউটপুট সাইডে রেজিস্ট্যান্স বেশি, যার কারণে কারেন্ট গেইনটা কম। কারণ কারেন্ট গেইন ইজ ইকুয়াল টু আমরা কি জানি, আউটপুট বাই ইনপুট কারেন্ট। তাহলে আউটপুট কারেন্টটা ইনপুট কারেন্ট থেকে ছোট, যার কারণে গেইনটা কম। পাওয়ার গেইনটা কম, কারণ হচ্ছে পাওয়ার গেইন মোস্টলি ডিপেন্ড করে কার উপরে, কারেন্টের উপর, কারেন্ট গেইনের উপরে। কারেন্ট গেইন কম মানে পাওয়ার গেইনও কম। আচ্ছা, এখন চলে আসি কমন এমিটারে। এটার ইনপুট ইম্পিডেন্স মিডিয়াম, আউটপুট ইম্পিডেন্স মোটামুটি হাই, মডারেট। মডারেট হলেই সুবিধা।
ফেজ অ্যাঙ্গেল জাস্ট এটা একটা প্রবলেম, সেটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল যেটা পাবো আমরা, যেটা আউটপুট পাবো সেটা আউট অফ ফেজ, মানে 180 ডিগ্রি ফেজ শিফট হয়ে যাবে। আচ্ছা, ভোল্টেজ গেইনটা মিডিয়াম পাবো, কারেন্ট গেইনটাও মিডিয়াম পাবো, এবং পাওয়ার গেইনটা পাবো ভেরি হাই, যেটা হচ্ছে খুব বেশি দরকার। সেই কারণে পাওয়ার অ্যাম্পলিফায়ার যতগুলা টুতে দেখবা, পাওয়ার অ্যাম্পলিফায়ার, পাওয়ার অ্যাম্প সবগুলাই কমন এমিটার মোডে ডিজাইন করা হয়েছে, কমন এমিটার মোডে। এমনকি আমরা যত এক্সাম্পল দেখবো সব কিন্তু কমন এমিটারে, কারণ কমন এমিটারে পাওয়ার গেইনটা সবচেয়ে ভালো। আচ্ছা, কমন কালেক্টরের ক্ষেত্রে যদি দেখি, কমন কালেক্টরে আমাদের ইনপুট সাইডে কি আছে দেখো তো। ইনপুট সাইডে আছে হচ্ছে এটা যদি কমন কালেক্টর যদি হয়, আচ্ছা এটার অ্যাম্পলিফায়ার গেইন কোনটা? বিটা, কিন্তু বিটা কিন্তু অনেক বেশি থাকে, ঠিক আছে, এটা কিন্তু কি বিটা, বিটা। আর এখানে হচ্ছে কমন কালেক্টরের ক্ষেত্রে এটা হচ্ছে এমিটারটা থাকে উপরে, কালেক্টর থাকে নিচে, এটা থাকে বেস। তার কালেক্টর বেস জাংশনকে আমরা নর্মালি কি করি? রিভার্স বায়াস করি। তাহলে রিভার্স বায়াস যদি হয় তাহলে এটার ইনপুট ইম্পিডেন্স হবে হাই রিভার্স বায়াস করলে, আর আউটপুট ইম্পিডেন্সটা যেহেতু হচ্ছে কালেক্টর এমিটার এটার চেয়ে ছোট হয়, সেখানে আউটপুট ইম্পিডেন্স হবে লো। ফেজ অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি, দ্যাট মিনস ইন ফেজে থাকবে। ভোল্টেজ গেইন যেহেতু হচ্ছে আউটপুট ইম্পিডেন্স লো, সেখানে ভোল্টেজ গেইনটা লো হবে, আর কারেন্ট গেইনটা হাই হবে, কারণ কি আউটপুট সাইডে রেজিস্ট্যান্স ছোট, যার কারণে কারেন্টটা বেশি হবে, ভোল্টেজটা কম হবে, আর পাওয়ার গেইনটা হবে মিডিয়াম। তাহলে সবচেয়ে বেটার হচ্ছে কমন এমিটার, এখান থেকে ডিসকাশন থেকে বোঝা যায়। আচ্ছা, তাহলে এটা মোটামুটি বুঝতে পারছি। আর এখান থেকে আচ্ছা, এই জিনিসটা একটু দেখাইতে হবে এখানে। এখানে যদি একটু খেয়াল করে দেখি, এটা হচ্ছে আমাদের ম্যাথ করার জন্য লাগে, এটা একটু মাথায় রাখতে হবে। সেটা কি? এনপিএন ট্রানজিস্টরের কিছু কারেন্টের ইকুয়েশন, মানে কারেন্টগুলার ইকুয়েশন, আর পিএনপি ট্রানজিস্টর। এখানে কিন্তু আমি অলরেডি এটা দিয়ে দিছি তোমাদের এই ইয়াতে, ক্লাসরুমে। তো তোমরা এটা দেখবা, এই ফিগারটা এটা বই থেকে ড্র করা। এটা নর্মালি কোন মোডে আছে? অ্যাক্টিভ মোডে আছে। সবসময় মনে রাখবা, আমরা যখন এই ইকুয়েশনগুলো লিখবো, এগুলো সবসময় অ্যাক্টিভ মোডের জন্য, আর স্যাচুরেশন আর কাট অফের জন্য কিন্তু এই ইকুয়েশন না, ঠিক আছে? এটা মাথায় রাখবো আমরা সবসময়। তো অ্যাক্টিভ মোডে যদি থাকে, দ্যাট মিনস হচ্ছে অ্যাক্টিভ মোডের জন্য আমরা হচ্ছে ফরওয়ার্ড, এটা হচ্ছে কি ডায়োডের ফরওয়ার্ড ইকুয়েশনের মতো। যে ডায়োডের ফরওয়ার্ড ইকুয়েশনটা কি ছিল? আইডি ইকুয়াল টু আইএস ই টু দি পাওয়ার ভিডি ডিভাইড বাই ইটা ভিটি, ইটা ভিটি ছিল। তো এখান থেকে লিখছি হচ্ছে আইসি ইজ ইকুয়াল টু আইএস ই টু দি পাওয়ার ভিভি ডিভাইড বাই ভিটি, ঠিক আছে? আইসি ইজ ইকুয়াল টু আইএস ই টু দি পাওয়ার ভিভি ডিভাইড বাই ভিটি। ভিভিটা কি? ভিভিটা হচ্ছে ফরওয়ার্ড ভোল্টেজ, যেটা কত 0.7 ভোল্ট, আর ভিটিটা হচ্ছে থার্মাল ভোল্টেজ, যেটা কত 25 মিলি ভোল্ট। এখান থেকে বের করতে কেটি ডিভাইড বাই কিউ। আচ্ছা, তো এখানে আবার কি আইবি ইজ ইকুয়াল টু, এটা কোথেকে আসছে? আইসি ইজ ইকুয়াল টু বিটা ইনটু আইবি, আইসি ইজ ইকুয়াল টু আলফা ইনটু আই, আইবি ইজ ইকুয়াল টু আইসি ডিভাইড বাই বিটা। সেখান থেকে হচ্ছে আমরা এটা লিখছি, আইসি ভ্যালুটা এখানে বসায় দেওয়ার পরে এটা পেলাম, আইটা পেলাম হচ্ছে এই যে আইসি ভ্যালুটা বসায় দেওয়ার পরে। পিএনপির ক্ষেত্রে কি কারেন্টের ডিরেকশন এবং ভোল্টেজের পোলারিটি কিন্তু চেঞ্জ, যার কারণে যেটা এখানে ছিল বি, এটা এখানে হবে বি। এটা কিন্তু মাথায় রাখবো, যদি পিএনপি ট্রানজিস্টর বলে তাহলে আমরা কিন্তু ইবি ভোল্টেজ নিব, নট বি। ইবি ভোল্টেজ হবে +0.7, আর ভিবি যদি নেই তাহলে কিন্তু মাইনাস চলে আসবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এগুলো আমরা দেখব, এই ইকুয়েশনগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট লাগবে। আর হচ্ছে আচ্ছা, আর হচ্ছে এখানে এখানে এই কোয়েশনগুলো খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে আমার 367। অলরেডি এই কোয়েশনগুলো এবং এই কারেন্টের ইকুয়েশনগুলো আমরা ডিসকাস করে আসছি, আমি তোমাদেরকে সবগুলাই লিখে দিছি। তোমরা যে যে ক্লাস লেকচার আছে ওখানে লিখা আছে সবগুলাই, যে আইসি ইজ ইকুয়াল টু, অলরেডি এগুলো বলছি, এটা যদি একটু বড় করি, হ্যাঁ, আইসি ইজ ইকুয়াল টু আইএস ই টু দি পাওয়ার, দেখো এখানে কিন্তু বলে দিছে যে অবশ্যই অ্যাক্টিভ মোডে থাকবে, ঠিক আছে? অ্যাক্টিভ মোডের জন্য এই কোয়েশনগুলো আমি কিন্তু এই যে তোমার স্যাচুরেশনে কিন্তু এই কোয়েশনগুলো ইউজ করতে পারবো না, স্যাচুরেশন বা কাট অফের ক্ষেত্রে এই কোয়েশন ইউজ করা যাবে না, ঠিক আছে? সো আইএস ইজ ইকুয়াল টু আইএস, আইসি ইজ ইকুয়াল টু আইএস ই টু দি পাওয়ার ভিভি বাই ভিটি, আইবি ইজ ইকুয়াল টু আইসি ডিভাইড বাই বিটা। এই যে ওই যে ইকুয়েশনগুলো যেগুলো আমরা অলরেডি কিছুক্ষণ আগে ডিসকাস করছি, আর এগুলো হচ্ছে আমরা গতদিন ডিসকাস করছি, এগুলো সবগুলোই আছে এখানে। আচ্ছা, এরপরে আরেকটা লাগবে ম্যাথ করার জন্য, কারণ আমি এরপরে ম্যাথে চলে যাব। আর আরেকটা জিনিস, বিজেটি সুইচ আর ইনভার্টার হিসেবে বিজেটি কে 3টা মোডে আমরা দেখাইতে বলে। তো এটা হচ্ছে সার্কিট আকারে দেখাইতে বলে। তো আমি এই জিনিসগুলো একটু পরে দেখাবো, আমি আগে ম্যাথগুলো দেখানোর পরে ইনভার্টার হিসেবে কেমন দেখায় বা সুইচ হিসেবে কেমন দেখায় এটা একটু তোমরা একটু মনে রাখো। আমি যদি ইনকেস ভুলে যাই তবুও তোমরা মনে করা দিবে, কারণ এটা পরীক্ষা আছে যে একটা বিজেটিকে সুইচ আকারে যদি দেখাতে চাই তাহলে কিভাবে দেখাবো, তো এটার হচ্ছে অপারেশন সহ দেখাও, তো তখন কিন্তু আমাদের লাগে।
তো আমি এটা এখন দেখাবো না, ম্যাথের পরে দেখাবো। তো এটা হচ্ছে সেড্রাই স্মিথের বই থেকে আরেকটা ম্যাথের জন্য আরেকটা পেজ লাগবে। সেটা হচ্ছে এই যে এই অংশটা, এখানে যদি আমি এটা রোটেট করে দিই, আমি বি সেকশনে দেখানোর কারণে এখানে কিছু লেখা আছে। হ্যাঁ, এগুলো তো এখন মুছে কি যাবে নাকি? আচ্ছা, যাই হোক, আপাতত এভাবেই দেখি। এখানে হচ্ছে বেসিক্যালি দুইটা ট্রানজিস্টরের ক্ষেত্রে একটা এনপিএন এবং পিএনপি। আচ্ছা, আমি এটাকে একটু ফ্রেশ করে দেখি, একটু কেটে দিয়ে। হুম, আচ্ছা, তো একটু খেয়াল করলে দেখবো এখানে কিন্তু আহ তিনটা মোডের ক্ষেত্রে আলাদা আলাদা করে দেওয়া আছে। তোমরা কি আমার কথা সবাই শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এই পেজটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কারণ তিনটা মোডের ক্ষেত্রে কারেন্ট এবং ভোল্টেজের ইকুয়েশন এমনকি ভ্যালু গুলো সহ দেওয়া আছে। তো আমরা যখন ম্যাথ করবো, সেড্রাই স্মিথের বইয়ে 10টা ম্যাথ খুব ইম্পর্টেন্ট। এই 10টা ম্যাথ থেকে যে কোনো একটা ম্যাথ আসে, ঠিক আছে? তো 10টা ম্যাথ মানে একটু চেঞ্জ করে দেয়, কিন্তু হুবহু তো আর দেওয়া যায় না, একটু চেঞ্জ করে দেওয়া হয়। তো ওই টাইপ গুলা থেকে আসে আর কি। তো এখানে যদি একটু খেয়াল করে দেখি, ফার্স্টে চলে আসি হচ্ছে যখন কাট অফ যখন থাকবে তখন এমিটার বেস, এটা কি ভুল আছে, এমিটার বেস জাংশন হবে ইডিজে। ইডিজে কিভাবে থাকবে, রিভার্স বায়াসে। আর কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াসে, অলরেডি এগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করছি। তো দুইটাই যদি রিভার্স বায়াসে থাকে, তাহলে দেখো এই যে ওপেন হয়ে গেছে, এই জায়গাটা দেখো ওপেন, এখানে কিছু নাই। ওপেন মানে কি, আইবিটা জিরো, ইনপুট কারেন্টে জিরো, আউটপুট কারেন্টে জিরো। আর বিভির ভোল্টেজটা কখন কত হবে, তখন <0.5। যদিও আলটিমেটলি এগুলো কিছু দেওয়ার দরকার নেই, কারণ তখন জিরোই থাকবে। কাট অফে আসলে ডিভাইসটা অনই হয় না, ডিভাইসটা অফ অবস্থাতে থাকে। তো বিবিসি ভ্যালু তখন কত হবে, <0.4। আর পিএনপির ক্ষেত্রে কি হবে, যেটা এখানে ভিবি ছিল এটা এখানে হবে ভিইবি, যেটা এখানে বিবিসি ছিল এটা হবে বিসিবি। আর আইবি কারেন্টের ডিরেকশন যেটা ভিতরের দিকে ছিল, এটা হবে বাইরের দিকে, ডিরেকশন চেঞ্জ। আচ্ছা, অ্যাক্টিভ মোড এটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ মোড, কারণ এই মোড ধরেই আমরা কাজ করি। অ্যাক্টিভ মোডে কি থাকে, এমিটার বেস জাংশন থাকে হচ্ছে ফরওয়ার্ড বায়াস, কালেক্টর বেস জাংশন থাকবে হচ্ছে রিভার্স বায়াস। তাহলে যখন ফরওয়ার্ড বায়াস থাকবে, তখন আমরা কি জানি, এটা একটা ডায়োডের মতো কাজ করে। সে কারণে এখানে বেস আর এমিটারের মাঝখানে কি, ধরে নেই যে এর মাঝখানে একটা ডায়োড আছে। সবার মনে আছে তো না ডায়াগ্রাম গুলা, আমি যে ড্র করে দিছিলাম, মনে আছে? যে এই যে এখানে কি ছিল, এভাবে ছিল না, এমিটার, এখানে ছিল কি বেস, এখানে ছিল কি, জি স্যার, মানে জি স্যার, এক জি একটা স্যার, মনে আছে। প্রেসোপেস বা হ্যাঁ, একটা ডায়োড দিয়ে দেখাইছিলাম, অপোজিট। হ্যাঁ। তো জি ডায়োড দিয়ে যেহেতু বেজ আর এমিটারের মাঝখানে আমাদের ভোল্টেজটা কত হবে, যেহেতু এটা কি পজিটিভ এটা নেগেটিভ, তাহলে এটা কি একটা হচ্ছে ওই কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল আমরা পড়ছিলাম না ডায়োডে, সেটার মতো দেখানো হয়েছে আর কি, একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স দিয়ে দেখানো হয়েছে। তাহলে ভিভির ভোল্টেজটা কত, একদম মুখস্থ। অ্যাক্টিভ মোড বা স্যাচুরেশন মোড যখন হবে, ভিভির ভোল্টেজটা হবে 0.7 ভোল্ট, আমরা মুখস্থ এটা বসাই দিব। আর যদি পিএনপি ট্রানজিস্টর হয় তাহলে ভিইবি হবে 0.7 ভোল্ট। এমিটারটা পজিটিভ হবে, বেসটা নেগেটিভ। আর এটার ক্ষেত্রে বেসটা পজিটিভ হবে, এমিটারটা নেগেটিভ। কারণ কি, এখানে হচ্ছে কি হবে, এটা হচ্ছে পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ, বেসটা হচ্ছে এন টাইপ, আর এটা হচ্ছে পি টাইপ। আর এখানে কি হবে, এটা এটা পি, বেসটা হচ্ছে পি, এমিটারটা এন, কালেক্টরটা এন, এন পি এন। এটা হচ্ছে কি পি এন পি, ঠিক আছে? তো এরপরে দেখি কালেক্টরটা, দেখো কালেক্টরে কি দিছে, একটা ডিপেন্ডেন্ট সোর্স দিছে না? এটা কিন্তু ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম, এই সার্কিটের ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট এই ডায়াগ্রাম গুলা। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম, অ্যাক্টিভ মোডের ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম, ঠিক আছে? এখন দেখো এখানে কি দিছে, একটা ডায়মন্ড শেপের অ্যারো দিছে না, এটা কি সোর্স, সোর্সটার নাম কি, বলো, শিখে আসছো তোমরা 1-1, নাম কি সোর্সটা, বলো, বলে না কেউ। স্যার, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। ভোল্টেজ তো নাই এখানে, সরি, এখানে কি দিছে, অ্যারো দিছে না? ভোল্টেজ সোর্স হলে কি থাকতো, প্লাস মাইনাস থাকতো না? কারেন্ট স্যার কারেন্ট কন্ট্রোল কারেন্ট কারেন্ট সোর্স। কন্ট্রোল কারেন্ট সোর্স। হ্যাঁ, সিসিসিএস, কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। আর ভোল্টেজ কন্ট্রোল হলে কি হতো, ভোল্টেজ কন্ট্রোলের ভিতরে কি থাকতো, প্লাস মাইনাস প্লাস থাকতে মাইনাস পারে। থাকতো। জি তাহলে জি। এখানে দেখো এই কারেন্টটা কার উপর ডিপেন্ডেন্ট, ইনপুট কারেন্টের উপরে। তাহলে এই যে আইসি কারেন্টটা বিটা ইন্টু আইবি, বিটা কেন, কারণ হচ্ছে এগুলো কিন্তু সব কমন এমিটার মোডে। তাহলে বিটা এটা কার উপর ডিপেন্ডেন্ট, এই ইনপুট কারেন্টের উপর ডিপেন্ডেন্ট, সেখানে লিখছে কি বিটা ইন্টু আইবি, ঠিক আছে?
আচ্ছা, ভিসি এর ভোল্টেজটা কত হবে এটা আসলে বের করতে হয়, এখানে বলছে 0.3 এর চেয়ে বেশি হবে, ভিভিসি টা কত হবে 0.4 এর চেয়ে নিচে হবে। এই ভোল্টেজ গুলো আমার জানার দরকার নাই, আমি দুইটা জিনিস জানবো, একটা হচ্ছে ভিভি 0.7 ভোল্ট, আর একটা হচ্ছে আইসি ইকুয়াল টু বিটা আইবি। ঠিক আছে, ঠিক সিমিলারলি এখানেও পিএনপির ক্ষেত্রেও। আচ্ছা, এখন চলে আসি স্যাচুরেশন, এটাও খুব ইম্পর্টেন্ট, এখান থেকে একটা ম্যাথ আসে। তাহলে স্যাচুরেশনের ক্ষেত্রে কি হবে, এমিটার বেস জাংশন থাকবে ফরওয়ার্ড বাইসে, কালেক্টর বেস জাংশনও থাকবে ফরওয়ার্ড বাইসে, দুইটাই ফরওয়ার্ড বাইসে। তাহলে দুইটা যদি ফরওয়ার্ড বাইসে থাকে, বেস আর এমিটার মাঝখানে ভোল্টেজ হবে 0.7, কালেক্টর আর বেজের মাঝখানে ভোল্টেজটা হবে 0.5। আর ভিসি স্যাচুরেশন দেখো এটা খুব ইম্পর্টেন্ট, এটা মুখস্থ এখানে বসায় দিতে হয়। ভিসি স্যাচুরেশন ভোল্টেজটা হবে 0.2, কারণ কি ভিভি কত 0.7, তাহলে এখানে দুইটা কারেন্টের দুইটা ভোল্টেজের যোগফল কত ভিভি, তাহলে ভিভি কত হবে 0.5 প্লাস 0.2, এই দুইটার যোগফল ভিভি। ঠিক আছে, সে কারণে কি ফরওয়ার্ড বাইস অবস্থাতে এখানে ভিসি স্যাচুরেশন আসছে 0.2 ভোল্ট, ভিভিসি আসছে 0.5, 0.5 আর 0.2 যোগ করলে আসবে 0.7। আচ্ছা, আইবি কারেন্টটা হবে বেশি, আইসি কারেন্টটা হবে, দেখো এখানে আছে কি বিটা ফোর্স, এটা একটু সবাই বোঝার ট্রাই করো। আইসি ইজ ইকুয়াল টু বিটা ফোর্স আই বি, মানে কি বিটা ফোর্স কেন, নর্মালি স্যাচুরেশনটা কি সুইচ অন, যখন সুইচ অন হবে সে কাজ করবে হচ্ছে কিসের মতো, সুইচ যদি অন হয়ে যায় সে কন্ডাক্টরের মতো কাজ করবে, এই ক্ষেত্রে কোনো কি হবে না, অ্যাম্প্লিফিকেশন থাকবে না। সে কারণে স্যাচুরেশন মোডে যে বিটাটা পাই সেই বিটাটার নাম হচ্ছে বিটা ফোর্স। এই ফোর্স ভ্যালুটা কত হবে আইসি বাই আইবি যদি বলি, মানে স্যাচুরেশন মোডে এই ভ্যালুটা হবে 10-এর মতো, যেখানে অ্যাক্টিভ মোডে বিটা ভ্যালুটা হবে 50 থেকে, এটা 10-এর কম হয়, 6-7 এরকম হয় বা 10-এর মতো হয়। আর এখানে হবে কত অ্যাক্টিভ মোডে 50 থেকে প্রায় 200-র মতো গুণ অ্যাম্প্লিফাই হবে। ঠিক আছে, তো সবসময় মনে রাখবো স্যাচুরেশন মোডে যদি কোনো বিটা বের করতে হয় সেই বিটাটার নাম হচ্ছে বিটা ফোর্স, আর অ্যাক্টিভ মোডে যে বিটাটা সেটা তো বিটাই। ঠিক আছে, তো এই পেজটা খুব ইম্পর্টেন্ট, আর এখানে টোটাল 10টা ম্যাথ আছে, 6.1 থেকে শুরু করে 6.10। তো 6.1টা আমি দেখাই না, কারণ এখানে বেসিক্যালি ওই যে ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম দিয়ে একটা ম্যাথ করা হয়েছে, খুব একটা লাগে না, তবুও তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, এখন আমি যদি চলে যাই একটা ম্যাথ যদি আজকে দেখাই, তাহলে প্রথম ম্যাথটার ক্ষেত্রে যদি আসি, ম্যাথগুলো আবার করে দেওয়া আছে, আমি ম্যাথটা করে তোমাদেরকে, যে 6.1টা যদি তোমরা একটু দেখতে চাও, এটা এটা আসলে ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম দিয়ে দেখাইছে দেখে আমি আর দেখাই নাই, তোমরা এটা করে নিতে পারো, এটা একদম পয়েন্ট টু পয়েন্ট করে দেওয়া আছে। দেখো ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম বলতে বুঝাচ্ছি, এই যে দেখো বেজ আর এমিটারের মাঝখানে একটা ডায়োড, এখানে ডিপেন্ডেন্ট সোর্স, তো এখান থেকে প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে, তোমরা স্টেপ বাই স্টেপ করে দেওয়া আছে, এটা আমার দরকার নাই, এটা তোমরা দেখলেই বুঝতে পারবে, অত ইম্পর্টেন্ট নাই না। তো 6.2 থেকে বেসিক্যালি ম্যাথ গুলো শুরু, কারণ এখান থেকে প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল আছে, তো সেখানে আমরা এখান থেকে শুরু করি। ম্যাথটা আমি আবার ক্লাসে যেটা করাইছি আর সেটা থেকে যদি দেখি, এখানে আসি, যে এখানে বলা আছে কি দ্য ট্রানজিস্টর ইন দিস সার্কিট হ্যাজ বিটা ইজ ইকুয়াল টু 100 exhibits VV is equal to 0.7 volt at IC is equal to 1 milliampere। আচ্ছা, এটা কি বলছে ডিজাইন দি সার্কিট, দেখছো যখন ডিজাইন বলবে তখন কিন্তু দেখো কিছু কিছু ভ্যালু দেয়া থাকবে না, দেখো RC ভ্যালু দেয়া নাই, আর ই ভ্যালু দেয়া নাই, তাহলে বলছে কি ডিজাইন দি সার্কিট that a current of 2 milliampere flows to the collector, that means কি কালেক্টরে কারেন্ট এতক্ষণ ফ্লো করতেছিল 1 মিলিঅ্যাম্পিয়ার, এখন বলছে যদি 2 মিলিঅ্যাম্পিয়ার ফ্লো করে তাহলে এই সার্কিটটা ডিজাইন করো। আচ্ছা, এবং আরেকটা জিনিস বলে দিচ্ছে কালেক্টরের টার্মিনালের ভোল্টেজ বলে দিচ্ছে 5 ভোল্ট, তাহলে যেহেতু 5 ভোল্ট বলে দিচ্ছে আমার জন্য ইজিয়ার হয়ে গেছে, তাহলে আমি আরসিটা ইজিলি বের করতে পারি, কারণ আইসিটা দেয়া আছে গিভেন। তাহলে এখান থেকে কি করতে পারি 15 - 5, তাহলে আমি আরসি সমান এই যে এখানে লিখেছি 15 - 5 ডিভাইড বাই 2 মিলিঅ্যাম্পিয়ার করলে আমি পাবো আরসি ভ্যালুটা শুরুতেই পাওয়া যায়। আচ্ছা, এখন চলে আসি আমার আর এর ভ্যালুটা বের করতে হবে, তো আর এর ভ্যালু বের করার জন্য আমার ভিবিটা বের করতে হবে। তো ভিবি এখানে যেটা দেওয়া আছে সেটা কার জন্য 1 মিলিঅ্যাম্পিয়ারের জন্য, তাহলে 2 মিলিঅ্যাম্পিয়ারের জন্য আমার ভিবিটা বের করতে হবে। তো আমি অলরেডি এই কোশ্চেনটা একটু আগে দেখে আসছি যে আইসি ইজ ইকুয়াল টু আইএস ই টু দি পাওয়ার ভিবি ডিভাইড বাই ভিটি, তাহলে এখান থেকে যদি ইকুয়েশনটা লিখি আইসি 1 আইএস ই টু দি পাওয়ার ভিবি 1 বাই ভিটি, ভিবি 1 হচ্ছে 0.7, আইসি 1 হচ্ছে 1 মিলিঅ্যাম্পিয়ার, আইসি 2 হচ্ছে 2 মিলিঅ্যাম্পিয়ার, 2 মিলিঅ্যাম্পিয়ার, ভিভি টুটা আমাকে বের করতে হবে। আইএস আইএস সেম, যেহেতু এখানে কোনো টেম্পারেচারের ডিপেন্ডেন্সি দেখা নেই, টেম্পারেচার চেঞ্জ হলে স্যাচুরেশন কারেন্টটা চেঞ্জ হতে পারে বা থার্মাল ভোল্টেজটা চেঞ্জ হতে পারে, কিন্তু আমাদেরকে এগুলো চেঞ্জের কথা বলে নাই, সে কারণে হচ্ছে আমরা এই দুটাকে মানে সেমই রাখছি। আচ্ছা, তাহলে এখান থেকে যদি ভাগ করি আইসি 2 বাই
IC1 এখানে নিচে পড়ে দেওয়া আছে। তাহলে আমি যদি এটাকে ভাগ করি একটা থেকে আরেকটা, যে IC2 ডিভাইড বাই IC1, তাহলে ওই যে IS কাটা যায়, থাকে হচ্ছে এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার BB2 বাই BT মাইনাস BB1 বাই BT। এখন এখান থেকে BT যদি কমন যায়, থাকে হচ্ছে BB2 মাইনাস BB1। হ্যাঁ, আর যে দুই পাশে যদি লন নেই, তাহলে কি আসে, এক্সপোনেনশিয়াল টার্মসটা বাদ চলে যায়, তাহলে লন IC2 বাই IC1, আর এখানে এক্সপোনেনশিয়াল টার্মসটা বাদ। এখন আমার দরকার কি, BB2টা বের করতে হবে, তাহলে এটা বাদে বাকিগুলোকে আমি রাইট হ্যান্ড সাইডে যদি পাঠিয়ে দিই, তাহলে এখান থেকে আমি BB2টা বের করতে পারবো। আচ্ছা, BB2 আমি জানি কি, BB ইজ ইকুয়াল টু, আবার কি জানি, BB ইজ ইকুয়াল টু BB বেস ভোল্টেজ মাইনাস BB ভোল্টেজ। এখন এখানে বেস ভোল্টেজটা 0, কারণ কি ডিরেক্ট গ্রাউন্ডের সাথে কানেক্টেড। এখানে কি দেখবো, এই যে দেখো বেসটা, এটা হচ্ছে BB, ডিরেক্ট গ্রাউন্ডের সাথে 0-এর সাথে কানেক্টেড। তো সে কারণে BBটা যদি 0 হয়ে যায়, তাহলে BB মাইনাস BE ইজ ইকুয়াল টু 0.717। তাহলে BBটা যদি 0 হয়ে যায়, তাহলে B ইজ ইকুয়াল টু কি পাবো, মাইনাস 0.717। তাহলে এটাই এখানে লেখা আছে, দেখো এই যে BE ভোল্টেজটা এখানে লিখে দিছে -0.717, BCটা তো আগে থেকেই জানতাম। এখন আমাকে কি আরইটা বের করতে হবে, তাহলে আরই কিভাবে বের করব, আমার এখানে আই কারেন্টটা জানতে হবে। আই কারেন্টটা আননোন, কিভাবে বের করব, এখানে বিটার ভ্যালু বলে দিচ্ছে। তাহলে বিটার ভ্যালু যদি জানি, আলফার ভ্যালু বের করতে পারবো। কিভাবে বের করবো বলো তো, আলফা ইজ ইকুয়াল টু কি, আমরা ফর্মুলাটা বের করে রাখছিলাম, বিটা ডিভাইড বাই বিটা প্লাস 1। তাহলে এখান থেকে আমরা আলফার ভ্যালু পাবো 0.99 এর মতো, কারণ 100 ডিভাইড বাই 101, 0.99 এর মতো পাবো। তাহলে যে আলফার ভ্যালুটা যদি পাই, তাহলে আমরা জানি কি আইসি ইজ ইকুয়াল টু কি, আলফা ইন্টু আই, এই ফর্মুলা আমরা জানি। তাহলে আলফা ইজ ইকুয়াল, তাহলে আই ইজ ইকুয়াল টু কি পাবো, আই ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে আইসি বাই আলফা। তাহলে আইসি যে কারেন্টটা, সেটা কত, 2 মিলি অ্যাম্পিয়ারের জন্য যেহেতু ডিজাইন করছি, তাই 2 মিলি অ্যাম্পিয়ারকে আমরা আলফা দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আমরা কি পাবো, আই কারেন্টটা পাবো। তাহলে আই কারেন্টটা যদি পাই, তাহলে আমি করব কি, এখান থেকে আমি আরিটা বের করবো কিভাবে, আরই ইজ ইকুয়াল টু -0.717 মাইনাস -15 ভোল্ট ডিভাইডেড বাই আমার হচ্ছে ওই যে আইসি বাই আলফা। তাহলে আইসি বাই আলফা করলে যে কারেন্টটা পাবো, আইসি বাই আলফা, সেটা দিয়ে ওটাকে ভাগ করব, আর এটা হয়ে যাবে প্লাস, ব্র্যাকেটটা উঠাই দিলে 15 মাইনাস 0.717 হয়ে যাবে। তাহলে সেখান থেকে আমরা আইটা বের করতে পারবো। সো এভাবে ডিজাইন করা যায় আমার কি, যদি দুইটা ভ্যালু আননোন থাকে, আরসি আর আরই, এভাবে ডিজাইন করা যায়। তো আজকে এই পর্যন্তই থাকুক, বাকি ম্যাথগুলো আমরা কালকে দেখবো, সময় শেষ। মোটামুটি এ পর্যন্ত আজকে থাকুক। ওকে স্যার। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে বা এ নিয়ে পরে আমাকে জানাইলে হবে, এগুলো নিয়ে ডিসকাশন করা যাবে। আচ্ছা, আজকে হচ্ছে 23 তারিখ। আচ্ছা, রেসপন্ড টু রোল 53, Yes, sir. রোল 54, Yes, sir. 5, ইয়েস স্যার। 6, 56, 56 কি সেমিস্টার ড্রপ নাকি, সেটা তো দেখি ক্লাসই করে না। রোল স্যার 57 আজকে ল্যাবে আসছিল স্যার, আপনি বলছিলেন স্যার ল্যাবে আসছিল করে। ল্যাব করতে আসছে, বাট ও তো থিওরি ক্লাস করে না। ও কি কোথায় থাকে, ওর বাসা কোথায়? স্যার নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ, তো এখানে তো সমস্যা থাকার কথা না, তাহলে ও কেন সমস্যা ক্রিয়েট করতেছে? ও তো ওইভাবে পরীক্ষায় বসতে পারবে না, তখন ঝামেলা করবে কিন্তু। আচ্ছা, এগুলো কিন্তু আমাদের থেকে ওই যে ডিটেলস কিন্তু নিবে এবার, হ্যাঁ, তখন কিন্তু ঝামেলায় পড়বে। আচ্ছা, রোল 58, স্যার 57। 57 প্রেজেন্ট নাকি? জি স্যার। হ্যাঁ, 58 আমি স্যার বাঁধন। হ্যাঁ হ্যাঁ, 59, ইয়েস স্যার। রোল 60, 61, 62, Yes, sir. present, 63, 64, 65, Present, sir. 66, Yes, sir. 67, ইয়েস স্যার। 68, Yes, sir. 69, 69 absent. আচ্ছা, 70, Yes, sir. present, 71,
72. Sir. 73. Yes, sir. 24. Yes, sir. 5. 76. Present, sir. 7. Present, sir. 9. Present, sir. 80. 81. Yes, sir. 82. Yes, sir. 82 present. 84. Sir, 82, sir. Present. 85. Sir, 82. দেয়া হয়েছে 85. 86. 87. Yes, sir. 88. Yes, sir. 89. Yes, sir. 90. Yes, sir. 91. Yes, sir. 92. Present, sir. 94. Yes, sir. 95. Yes, sir. 96. Yes, sir. 97. 98. Yes, sir. 99. Yes, sir. 100. 102. 18 to স্যার 100 চ্যাট বক্সে প্রেজেন্ট দিছে স্যার। 100 দিয়ে দিলাম। আচ্ছা, Sir, read 149. 149 present. তারপরে 1615008, 1825170, Yes, sir. 152576. Yes, sir. ঠিক আছে। Sir, 70 present. 70 present. 70 দেয়া হয়েছে। আর কেউ কি বাকি আছো? 70 roll 58 100 roll 58 তো মনে হয় দেয়া হয়েছে। ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্ত। হ্যাঁ, ভালো থেকো। আল্লাহ হাফেজ। Assalamu alaikum, sir. Yes, sir. হুম।